এই ইভেন্টটা খুবই আনফর্চুনেট, মানে এখনো বিশ্বাস করতে পারছি না যে এটা আমার সাথে হলো। আমি সবার কাছে খুব বুক পিটিয়ে তারিফ করি ট্রায়াম্পের, অনেকে সাজেস্ট করি নেওয়ার জন্য, এবার মনে সে মুখটা থাকবে না। এই যে মেটালের ফ্লেক্সগুলো বেরোচ্ছে, আর এই যে স্ক্রুটা, ঠিক। হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আপনাদের সাথে লাস্ট আমার দেখা হয়েছে মেঘালয়ের ব্লগে। আর সেই মেঘালয় ঘুরে চলে এসেছি আমি প্রায় 3 মাস হয়ে গেল। আগে 3 মাস ধরে বাড়িতে বসে বাড়ির কাজ আর অফিসের দায়িত্বের মাঝখানে জাতাকলের মতো পেশাই হয়ে এইবার মনে হচ্ছে না, কোথাও আর না গেলে নয়, আর পারা যাচ্ছে না। 2-1 বন্ধুকে একটু খুঁচিয়ে দেখলাম, সেরকম রেসপন্স পেলাম না, তাই চুপচাপ নিজে একটা উইকেন্ড দেখে বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ডেস্টিনেশন কিচ্ছু ঠিক নেই, শুধু এইটুকু জানি শিলিগুড়ি পৌঁছাতে হবে, আর সেখান থেকে 2-3টে অফবিট জায়গা ঘুরবো, তারপর ফ্রেশ একটা মাথা নিয়ে বাড়ি ফিরবো। ট্রাম স্পিড 400 নিয়ে মেঘালয়ের জার্নি করে আমি মারাত্মক হ্যাপি ছিলাম, কিন্তু জানতাম না এই ট্রিপে আমার জন্য এই সেম গাড়িতেই কিছু তিক্ত অভিজ্ঞতা, রাদার কিছু ভয়ানক অভিজ্ঞতা অপেক্ষা করে বসে আছে। এই ব্লগটা শুধু কলকাতা থেকে নর্থ বেঙ্গলের জার্নি নয়, আমার এই তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথেও শেয়ার করতে চলেছি। কথায় বলে মন খারাপ হলে হয় মাথা খারাপ, মাথা খারাপ হলে ফ্রাস্ট্রেশন হলে আরও অনেক সাইড এফেক্ট, তার থেকে ভাই ট্রিপে বেরিয়ে পড়া ভালো। তো এটা দেখতেই পাচ্ছেন রাস্তা, অসাধারণ রাস্তা। হে হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। এখন বাজে সকাল 7টা। গুড মর্নিং সবাইকে। আর এদিকে একটা বিউটিফুল সানরাইজ। তো আমি এখন রয়েছি শান্তিপুর, আর একটা নতুন রাস্তা ধরে আজকে চলেছি নর্থ বেঙ্গলের পথে। প্রত্যেকবার দিল্লি রোড ধরে এগোই, তারপর ওখান থেকে মগরা ফ্লাইওভার, আর যথারীতি তারপর কৃষ্ণনগরের দিকে এগোই আমরা। কিন্তু এইবার নিয়ে নিয়েছি একটা আলাদা রাস্তা। এই প্রথমবার নর্থ বেঙ্গল যাওয়ার পথে সেকেন্ড হুগলি ব্রিজ পেরোইনি। প্রথমে এগিয়েছি এয়ারপোর্টের দিকে, তারপর সেখান থেকে এগিয়ে ভেতরের রাস্তা দিয়ে ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেইখান থেকে আবার ধরে নিয়েছি কৃষ্ণনগর বাইপাস। তো এখন অবধি রাস্তার অভিজ্ঞতা দারুণ। সকাল 7টা বাজে আগেই বললাম, বেরিয়েছি সকাল 5টায়, 2 ঘন্টার মধ্যে প্রচুর কিলোমিটার কভার করে নিয়েছি। দাঁড়িয়েছি এখন একটা চায়ের ব্রেকে। আর এইখানে রয়েছে ট্রিনিটি আমার বাইক, তার সাথে লোডেড রয়েছে আমার গোপ্রো, আমার হেলমেট, আর এদিকে দেখতেই পাচ্ছেন প্রচুর লাগেজ রয়েছে, কারণ এবারে প্ল্যানটা বড় হবে না ছোট হবে বুঝতে পারছি না। ল্যাপটপ নিয়ে এগোচ্ছি, ইচ্ছে আছে পাহাড়ে থেকে কিছুদিন দরকার হলে অফিস করে নেবো, কিন্তু একটু রিল্যাক্সেশন দরকার। চিয়ার্স। স্টোরিটা চলুন একদম প্রথম থেকে শুরু করি। গাছতলা পেট্রোল পাম্প, যেখান থেকে পেট্রোল ভরিয়ে আমি আমার জার্নি স্টার্ট করেছি, তারপর গ্র্যাজুয়ালি এগোবো। না, একদম মুখে হয়ে গেছে, ঠিক আছে। সো গুড মর্নিং এভরিওয়ান, আরেকটা নতুন ট্রিপ স্টার্ট করছি গাছতলা পেট্রোল পাম্প থেকে। চেনা পরিচিত রাজুদা। আর ফুয়েল ট্যাঙ্ক ফুল করে নিয়েছি 841 টাকা 13 পয়সা, 8 লিটার ফুয়েল ভরালাম, পুরো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। আমি তখন পেট্রোল ভরাচ্ছিলাম গাছতলা থেকে। যারা জানো না তাদের বলে রাখি, গাছতলা হচ্ছে টালিগঞ্জের একদম পাশে। তো টালিগঞ্জ থেকে সোজা আমরা সেকেন্ড হুগলি ব্রিজের দিকে যাই, কিন্তু আজকে রুটটা অন্য। এখন আমি ক্রস করছি গড়িয়া, ডান দিকে এখন পড়বে দীনবন্ধু এন্ড্রুস কলেজ। তো এইখান থেকে আমরা বেরিয়ে যাব পাটুলির দিকে। লেক টাউনের সামনে এত জ্যাম কিসের বুঝতে পারছি না, ভেবেছিলাম তো ফাঁকা ফাঁকা বেরিয়ে যাবো, এদিকটা ভালো জ্যাম আছে। বাঁদিকে এখান থেকে চলে যাচ্ছে এয়ারপোর্টের গেটের এন্ট্রি, এই রাস্তাটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। এয়ারপোর্ট ক্রস করে এবার সোজা ধরে দিয়েছি বেলগাছিয়া এক্সপ্রেসওয়ে, আর সোজা যাচ্ছি এখন। সামনে ব্রিজটা পড়ে, তত দূর আর যাচ্ছি না, তার আগেই একটা লেফট টার্ন পড়ে যাচ্ছে, লেখা রয়েছে বাঁকুড়া বিশরপাড়া AM সরণি, উত্তর দমদম পৌরসভা। তো এখান থেকে লেফট টার্ন নিয়ে নিলাম। রাস্তা এঁকে বেঁকে গেছে, কিন্তু একই রুটেই দেখাচ্ছে। এই যে সামনে থেকে এবার ধরে নেবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এইবার মেঘালয় থেকে ফেরার পথেও আমাকে এই রাস্তাটাই দেখিয়েছিল। আমি ভাবলাম গুগল আবার কোন রাস্তায় ঢুকিয়ে দিচ্ছে, তাই জন্য এই রাস্তাটা নেইনি, যে কারণে আমাকে শ্যামবাজার হয়ে ফিরতে হয়েছিল, অনেক জ্যাম পোহাতে হয়েছিল। তো গুগল যে সবসময় ভুল সেটাও কিন্তু না, মাঝে মাঝে একদম ঠিকও দেখায়, মাঝে মাঝে না, বেশিরভাগ সময়ই। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার আগেই দিনের প্রথমবার গোপ্রো হ্যাং করে গেল। তো স্টার্ট করছি এখান থেকে। দেখতেই পাচ্ছেন কল্যাণী হচ্ছে 35 কিলোমিটার, ডান দিকে গেলে মধ্যমগ্রাম, যেটা আমি অবভিয়াসলি যাব না। তো চলুন এবার স্টার্ট করি। অসাধারণ রাস্তাটারও মজা নিই, অ্যান্ড টাইমটাও কভার করি তাড়াতাড়ি করে।
দ্বিতীয় হুগলি সেতু হয়ে এলে অনেকগুলো টোল এতক্ষণে পেরিয়ে ফেলতাম, কিন্তু এই রাস্তায় এটা প্রথম। আচ্ছা, এইখানে এসে আমরা ছেড়ে দিচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে নিচে গিয়ে ডান দিকে আমরা ডাইভারশন নিয়ে নেব। তো রাইট টার্ন নিয়ে আমরা এন্টার করে গেছি কাঁচরাপাড়া। এখান থেকে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এবার লেফট টার্ন নিয়ে হাইওয়ে ধরে নিচ্ছি রানাঘাটের দিকে। তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। আমি বেরিয়েছি সকাল 5টার সময়, এখন বাজে ডট 7টা। অলরেডি চলে এসেছি 96.6 কিলোমিটার। তাও আসার সময় এয়ারপোর্টের সামনে এত জ্যাম ছিল, এত কিছু ছিল, তাই আদারওয়াইজ আরও পেরিয়ে যেতাম। এটা হচ্ছে দিনের প্রথম ব্রেক, আর এখন আমরা রয়েছি শান্তিপুর। ট্রাফিকের বিশাল আওয়াজ। তো এখানে দাঁড়িয়ে একটা চা নিলাম, এটা 20 টাকা করে। ভাতটা বেশ সুন্দর, তার সাথে বিস্কিট। এটা খেয়ে আবার কন্টিনিউ করবো। এইবার আমরা এন্টার করছি বেথুয়া ডাহারি। এখান থেকে বেথুয়া ডাহারির জঙ্গলটা কন্টিনিউ করছে। একটু পিছনে ছিল সোমনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানটায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম মেঘালয় যাওয়ার সময়। তো খাবার তো ভালোই, ওখানে ভাবলাম দাঁড়িয়ে পড়ি, কিন্তু সকালে বিস্কিট আর 3 কাপ চা খেয়ে যে বেরিয়েছি, আর খিদে এখনও পাইনি। জানি না, এটা আমার মনে হয় একা বেরোলে আমার খিদেটা একটু কমই পায়, আর ব্রেকটা আমি একটু কমই দেই। তো একটা জায়গায় দাঁড়ালাম, একটা ড্রোন শট নিলাম এখানটায়। আশা করি ব্লগের স্টার্টিং অলরেডি দেখেছেন। মায়াবী লাগছিল, কীরকম কুয়াশাচ্ছন্ন প্রত্যেকটা জায়গা, তার সাথে ভুট্টার ক্ষেত, ধান ক্ষেত, অসাধারণ। সামনে আবার একটা টোল, এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল। রাস্তায় বেশি ব্রেক নেইনি ঠিক এই কারণেই, এই জায়গাটা পেরোনোর জন্য। এই পলাশি ঢোকার আগেই এই জায়গাটা এত জ্যাম থাকে না, এখানে পুরো একের পর এক ট্রাকের লাইন থাকে, আর বেরোনোর কোনো উপায় থাকে না। তো তাও এখনও একটু সকাল সকাল রয়েছে, 8:50 বাজে। আগের বার যখন ছিলাম এই জায়গাটা আসতে প্রায় 11টা বেজে গেছিলো, তো বিশাল ভুগেছিলাম, বিশাল। ও বাবা, সামনেই রয়েছে পলাশি ওয়ার মেমোরিয়াল। ঘোরা তো হচ্ছে না এখানে, কিন্তু এটাকে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করছি যে হ্যাঁ, মেন জ্যামের এরিয়াটা আমি মোটামুটি পেরিয়ে গেছি। তাও এরপরেও একটু থাকে, কিন্তু ভাইটাল এরিয়া যা বাবুনি কোথা থেকে এসে উড়ে এসে ধম করে ধাক্কা মেরে দিলেন, আর এমনভাবে দাঁড়িয়ে পড়লেন যেন কোনো ব্যাপারই না। এটাই এক্সপেক্টেড ছিল। মানে আরেকটা হলে তো আমার গাড়ির পিছনে লাগতো। এখানে লোকজন পাগল আছে, পুরো সাই করেছে, ট্রাক্টর মধ্যে বাড়ি খেলো। মানে আরেকটু ডান দিকে থাকলে ব্যাগগুলোর মধ্যে বা এখানে এসে ধাক্কা খেত। অদ্ভুত পাবলিক। আর আমি দেখেছি আমি একা বেরোলেই এগুলো হয়। লাস্ট টাইম আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মালদাতে, সেবার আমি সোলো ছিলাম। আউট অফ নো ওয়্যার একটা গাড়ির রিম কভারটা ছিটকে এসে আমার সামনের চাকায় লাগে, এভাবে ডিসব্যালেন্স হয়ে যাই আর ব্যারিকেডে গিয়ে ধাক্কা মারি। আমি এটাও বুঝে উঠি না যে এখানে ব্যারিকেডগুলোই বা কেন দেয়, রাস্তার মাঝে মাঝে কাটিয়ে কাটিয়ে যেতে হয়, কিন্তু ওরা খুব রিস্ক বাড়িয়ে দেয়। স্পেশালি ওগুলোতে কোনো রিফ্লেক্টার টেপও প্রপারলি থাকে না, যে কারণে রাত্রিবেলা দেখাও যায় না। তো তখনও এই গাড়িতে আপগ্রেড করিনি আমি। আমার কাছে FZ25 ছিল, ওটা ভয়ানক সময় ছিল। মালদায় আমি প্রায় 3 দিন ছিলাম। এই হাতটাতে আমার প্রায় 10টা স্টিচ পড়েছিল। দাঁড়ানোর কারণ হচ্ছে এই পায়ে বড্ড লাগছে। সোলেসের এই প্যান্টটা অলওয়েজ আমি উইন্টার লাইনার দিয়ে পড়েছি এখন অবধি, বেশি দিন তো হয়নি। তো এইখানে একটা ভ্যালক্রো টাইপের কিছু আছে, যেটার এজগুলো খুব শার্প। তো এই জায়গাটা বড্ড ব্যথা লাগছে পায়ে। অনেক চেষ্টা করলাম সেট করে ঠিক করার, বাট কিছুতেই কিছু হচ্ছে না। কিছুটা এগোতেই গাড়িতে মারাত্মক ক্যাচ ক্যাচ করে সাউন্ড হচ্ছে। আমি দাঁড়িয়ে পড়লাম, মারাত্মক সাউন্ড হচ্ছে গাড়িটা চালালেই, কিন্তু বুঝতে পারছি না কিসের থেকে হচ্ছে। কিছু তো চাকাতে ঠেকছেও না, কি কারণ হতে পারে বুঝতে পারছি না। চাপ বাবা, কি বিপদ রে ভাই। মানে মারাত্মক ক্যাচ 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 করে জোরে জোরে আওয়াজ হচ্ছে। মানে কপাল, এটা তো এক্সপেক্ট করিনি। ট্রায়াম্পের থেকে অ্যাটলিস্ট এটা এক্সপেক্ট করিনি। এই যে দেখুন, মেটালের ফ্লেক্স বেরিয়ে বেরিয়ে পড়ছিল। এতক্ষণ হেলমেটের ক্যামেরা দিয়ে রেকর্ড করছিলাম, বাট দিস ইজ ভেরি আনফর্চুনেট। খুব বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমি বুঝতেই পারছিলাম না অ্যাকচুয়ালি কী হয়েছে, কিন্তু সাডেনলি দেখলাম ছোটো ছোটো মেটালের ফ্লেক্স রয়েছে। তখন থেকে ভাবছিলাম যে কোনো একটা জায়গায় ঘষা খাচ্ছে, আর মারাত্মক আওয়াজ হচ্ছিল। তারপরে দেখলাম এই যে মেটালের ফ্লেক্সগুলো বেরোচ্ছে, আর এই যে স্ক্রুটা, ঠিক এই যে স্ক্রুটা কীভাবে দেখাই, ঠিক এই জায়গায়, এই যে স্ক্রুটা
এটা বেরিয়ে চলে এসছে অনেকটা, আর এইটা এই জায়গায় ঘষা খাচ্ছিল। আস্তে আস্তে ফ্লেক্স উঠতে উঠতে স্ক্রুটা শেষ হচ্ছিল। ইমাজিন করুন এই স্ক্রুটা যদি 1 থেকে 2 মিলিমিটার একটু বেশি বেরিয়ে থাকতো, এইখানটা কিন্তু চাকাটা লক হয়ে যেত। খুব কপাল জোরে বেঁচেছি, কিন্তু এই গাড়ি নিয়ে এখন 1 কিলোমিটারও এগোনো যাবে না। RSA আছে আমার কাছে, কিন্তু ডিটেলস নিয়ে বেরিয়েছি কিনা চেক করতে হবে। আমার কাছে একটা ইয়ে রয়েছে, অ্যালেন কি সেট রয়েছে, দেখি ওটা দিয়ে কিছু করা যায় নাকি। বাট দিস ইজ রিয়েলি নট এক্সপেক্টেড, দিস ইজ রিয়েলি নট এক্সপেক্টেড ফ্রম ট্রাম। আমার কাছে কপাল ভালো যে অ্যালেন কি সেটটা ছিল। ইমাজিন করুন আমার কাছে যদি না থাকতো তাহলে কি করতাম। দিস ইজ রিয়েলি আনএক্সপেক্টেড। এটা মানে একটা খুব ইম্পর্টেন্ট সেফটি ফিচার। একটা বোল্ট খুলে চলে আসবে, তাও ডিস্ক থেকে। এই সেম কারণে হিমালয়ানের বদনাম আছে, তাহলে এটার আলাদা কি হলো। তো এই যে আরেকটা স্ক্রু খুলে বেরিয়ে আসছে, এইটা এই উপর স্ক্রুটাও ঢিলা হয়ে গেছে। তো দুটো স্ক্রু তো আমি ঢিলা দেখতেই পাচ্ছি। আর রিস্ক নেবো না, সব কটাকে এখন বসে টাইট করবো, তারপরে এগোবো। কি অদ্ভুত অভিজ্ঞতা আজকে। এই ইভেন্টটা খুবই আনফর্চুনেট, মানে এখনও বিশ্বাস করতে পারছি না যে এটা আমার সাথে হলো। আমি সবার কাছে খুব বুক পিটিয়ে তারিফ করি ট্রায়াম্পের, অনেকে সাজেস্ট করি নেওয়ার জন্য, এবার মনে সে মুখটা থাকবে না। এই যাত্রায় বেঁচে গেছি, এবার কন্টিনিউ করব। আমি মোটামুটি 3-4 মিনিট থেকে আওয়াজটা পাচ্ছিলাম। প্রথমে একটা পেট্রোল পাম্প ক্রস করছিলাম, ভেবেছিলাম ওই এয়ার ফিল করার জন্য যে মেশিনটা চলে না, ওটার ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে, বুঝতে পারিনি আমার গাড়িতেই আওয়াজ হচ্ছে। তারপর একটা টোটো ক্রস করছি, ওখানেও ওই আওয়াজটা ভাবলাম বোধহয় ওই টোটোটার ব্রেকে কোনো প্রবলেম হয়েছে। আমার নিজের গাড়িতেই প্রবলেম হয়েছে, বুঝতে পারিনি। এই দেখুন চাকার নিচগুলোতে পুরো মেটাল ফ্লেক্সে ভর্তি। প্রায় 3-4 মিনিটের উপর এখানে আওয়াজটা হয়েছে, আর এখন একটা মেটাল পোড়ার মতো একটা গন্ধ আসছে। তো এই মেটাল ফ্লেক্সগুলো পুরো চাকা শুদ্ধ আস্তে আস্তে পড়তে পড়তে এসছে। এখন তো আমার ভয় লাগছে এই বোল্টগুলো খুলে না যায়। মানে এগুলো হয়তো ঠিকই আছে, কিছু হয়নি, বাট স্টিল একটা ভয় তো লাগছে। এখন ভালো করে টাইট করে আটকে দিয়েছি, এবার জার্নিটা কন্টিনিউ করছি। খুব খুব বাজেভাবে বাঁচলাম এটা থেকে। সো ওয়ান অফ দ্য লেসন্স দ্যাট আই লার্ন টুডে, ডাজন্ট ম্যাটার হুইচ ব্র্যান্ড, ডোন্ট ট্রাস্ট এনিথিং ব্লাইন্ডলি। যেইটার থেকে এত ভয় পাচ্ছি আলটিমেটলি সেই সেম কেসটাই হলো, জ্যামে ফেসে গেলাম। ওখানে মোটামুটি এই গাড়িটাকে ঠিক করতে 40 মিনিটের মতো আমার টাইম লেগেছে, কারণ প্রথমে তো বুঝতেই পারছিলাম না কি হচ্ছে। তো 10-15 মিনিট তো বুঝতেই লেগে গেছে যে হচ্ছে এটা কি, কারণ একটা ব্যাগের স্ট্র্যাপ ঝুলছিল, আমি ভাবলাম বোধহয় সেটাতে আটকাচ্ছে। তো প্রথমে ওটাকে গুটালাম, তারপর আবার গাড়িটাকে স্টার্ট করে একটু চালিয়ে দেখলাম না, আওয়াজ তো যায়নি। তারপরে একটা মেটালিক সাউন্ড আসছে, তারপরে দেখলাম চাকার মধ্যে মেটালের ফ্লেক্সগুলো পড়ে আছে, সেটা দেখে সন্দেহ হলো কিছুতে ঘষা খাচ্ছে। ডিস্কের স্ক্রুটা লিস্ট এক্সপেক্টেড ছিল আমার কাছে। এই রাস্তাটা তৈরি হওয়ার পর থেকে পুরো ট্রাভেলিংয়ের সিনটাই চেঞ্জ হয়ে গেছে নর্থ বেঙ্গলে। নিচ থেকে যাচ্ছে হুগলি নদী, আর আমরা এখন সোজা এগিয়ে চলেছি বহরমপুর বাইপাসের দিয়ে। ওয়েদারটা বেশ ভালো, সকাল থেকে ক্লাউডি হয়ে রয়েছে, তো বেশি রোদ না থাকার জন্য কষ্টটা খুব কম হচ্ছে। জাস্ট পেরিয়ে এলাম গোপগ্রাম, এবার এন্টার করছি মোরগ্রাম। মোরগ্রাম থেকে মোটামুটি 50 কিলোমিটারের মতো ডিস্টেন্সে থাকে ফারাক্কা ব্যারেজ, তো বেশি দূর নেই আর ফারাক্কা। তো এখন রয়েছে ফারাক্কা থেকে আর 54 কিলোমিটার দূরে। আরেকবার রিফিল করিয়ে নিলাম, এখন লাগলো 1086 টাকা 21 পয়সা, 10.29 লিটার্স। বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে এখন অবধি 277 কিলোমিটার্স। এটা আজকের দিনের সেকেন্ড রিফিল। আগের বার যখন এসেছিলাম ফারাক্কার আগে এই ডাইভারশনটা ছিল, এখনও দেখছি রয়েছে, যদিও এদিকে দেখছি কমপ্লিট রোড রয়েছে, কিন্তু জানি না কেন ডাইভারশনটা। এই ড্রামগুলো দেখলে ছোটোবেলার গেমগুলোর কথা মনে পড়ে, যেগুলোতে গুলি মারলে ফাটবে, বন্দুক থাকলে দুটো মেরে দেখলে হতো। এদিকে ভালো রাস্তা, এক ফোঁটা প্রবলেম নেই এদিকে রাস্তায়, কিন্তু সামহাও ডাইভারশন রয়েছে। আর ব্যারিকেডের টাইপ এটা থার্ড টাইপ। প্রথমে ছিল ভিএলসি প্লেয়ার, তারপরে ছিল এই ব্লাস্ট করা ড্রাম, এটা হচ্ছে থার্ড টাইপ। এটা কি বলবো, এটা হচ্ছে হার্ডেল জাম্পের ডিভাইডার। রাস্তায় যেতে যেতে আমি এক্ষুনি ট্রায়াম্পের সার্ভিস সেন্টারে কল করেছিলাম, ওখানে শুভজিৎদা দায়িত্বে আছেন, তো ওনাকে জানালাম ব্যাপারটা। তো উনি বললেন যে এটা সম্ভাব্য হতে পারে রিসেন্টলি আমি যে মেঘালয়তে মারাত্মক অফরোড করেছি সেটার কারণেও হতে পারে। তো আপনাদের মতামত কি এটা জানাবেন। আমি নিজে একটু রিয়েলি কনফিউজড এই ব্যাপারটা নিয়ে। আমার মতে এটা হওয়া উচিত নয়, কারণ এটা খুব বড় একটা সেফটি ইস্যু হতে পারে। আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন।
ফারাক্কা থেকে আর 1.8 কিলোমিটার আগে একটা ধাবা পড়ে, কৃষ্ণ রেস্টুরেন্ট। তো এখানটা আমি খেয়ে থাকি, দারুণ চিকেন বানায়। এখানে লাঞ্চটা করে নেবো। একটু ফ্রেশ হয়ে নিলাম, বেটার লাগছে এখন। বাইরে এখন একটু বেশ গরম পড়েছে। বাকি খাওয়া দাওয়ার ডান। খাওয়ারের কথা একটু বলে রাখি, 180 টাকা পড়লো চিকেন, 180 টাকা মাটন। চিকেনে ছিল 4 পিস, মাটনে ছিল 3 পিস। রুমালি রুটি 10 টাকা করে, কিন্তু ওটা রুমালি না, ওটাকে টাওয়েল বা গামছাও বলা উচিত। এত বিশাল বিশাল রুটিগুলো ভালো খাওয়ার ছিল, দারুণ খেতে। খাওয়া দাওয়া ডান করে এবার চলুন রাস্তায় কথা হচ্ছে। ফারাক্কার কাছে অনেক তাড়াতাড়ি চলে আসি, কিন্তু প্রত্যেকবারই ফারাক্কাটা ক্রস করতেই অনেকটা সময় লেগে যায়। যাই হোক, এখানে একটু টাইম লাগলো খাওয়ার জন্য। বেশ রসিয়ে কষিয়ে আরামসে খাবারটা খেয়ে এবার রিফ্রেশ হয়ে বেরোলাম। তারা সেরকম নেই। তো আজকে গিয়ে তো শিলিগুড়িতে থাই নেবো। কোথায় থাকবো আপনাদের গিয়ে দেখাচ্ছি। আমার 2-3টে ঘাটি আছে, বেশ সস্তা টেকাও হয়ে যায়। দেখা যাক কোথায় গিয়ে থাকা যায়। এখন পেরেছি ফারাক্কা ব্যারেজ, প্রচুর জল, আর এইদিকে ব্রিজটা অলমোস্ট ডান। সময় এখন 1:56। জানি না আজকে কি ফুটেজ আসছে, এত পোকা রাস্তায়, তাহলে মুছেই যাচ্ছি। মাঝে মাঝে দাঁড়িয়ে একটু চেক করছি অন্য কোনো স্ক্রু ঢিলা হয়ে গেল নাকি। এখন দেখছি আরও 2টো স্ক্রু ঢিলা হয়ে গেছে। জাস্ট ভাবছি টুল বক্সটা না থাকলে কি হতো। খুব বাজে দিন আজকে। গাড়িটা এতক্ষণ দাঁড় করিয়ে যে ঠিক করলাম, পুরো ঘামে ভিজে গেছি। এবার চালাচ্ছি, হাওয়াটা লাগছে, মনে যেন প্রাণবায়ু ফিরে পেলাম। এভাবে বড্ড এনার্জি ড্রেন হয়ে যায়। সামনে একটা কেটিএম অ্যাডভেঞ্চার যাচ্ছে, আরেকটা কোনো রাইডার বেরিয়েছে, কোনো ট্রিপে যাচ্ছে অবভিয়াসলি, বোঝা যাচ্ছে। 2টো স্যাডেল ব্যাগ রয়েছে, কিন্তু ডান দিকে স্যাডেল ব্যাগটা নেমে গিয়ে সাইলেন্সার পাইপের উপরেই রেস্ট করছে। তো এরকম অনেকগুলো কেস আমি দেখেছি যে ওটার জন্য পুরো জায়গাটা বার্ন হয়ে যায়। ভাবছি ওকে দাঁড় করিয়ে ওয়ার্ন করাটা কি ঠিক হবে কি না। এইবার সন্ধ্যাটা নেমে আসছে, সুন্দর একটা সানসেট, আর এদিকে লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে। তো বাকি রাইডটা আবার মনে হচ্ছে একটু অন্ধকারই করতে হবে, বাট চিন্তা নেই, আমার কাছে 60 ওয়াটের এই যে লাইট আছে। মেঘালয় থেকে ইউজ করে বিশাল মজা পেয়ে গেছি। তো বাকি রাস্তাটা কোনো অসুবিধা হবে না আশা করছি। মাইলস্টোনস বলছে ডালখোলা এখান থেকে 7 কিলোমিটার, পূর্ণিয়া 56 কিলোমিটার। তারপর ওখান থেকে পূর্ণিয়া শিলিগুড়ি হাইওয়ে শুরু হয়ে যাবে, আর ওখান থেকে শিলিগুড়ি পড়বে বোধহয় আর 126 কিলোমিটারের মতো। ব্যাস মজা শেষ। বাঁদিকে আবার চলে যাচ্ছে পূর্ণিয়া, ডান দিকে কিষানগঞ্জ। মানে আমরা সোজা গিয়ে ডান দিকে রাস্তাটা নেব। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি হাইওয়ে। তো এই রাস্তাটা হচ্ছে গাড্ডাময়। প্রথম দিকে খুব আশা দেবে, খুব ভালো সুন্দর রাস্তা, তারপরে গাড্ডা, মনে যেন চ্যালেঞ্জ করে কাটিয়ে দেখা। অ্যান্ড যেমন বলা তেমন কাজ, এই যে কাটাতে হবে কাটাতে হবে কাটাতে হবে, এটা হচ্ছে এই রাস্তার বৈশিষ্ট্য। তো মাঝখানে মাঝখানে গাড্ডা থাকবে, কাটাতে হবে। যদি কাটাতে না পারো ধাপ্পা। দিন থাকতে থাকতে যতটা পারছি এই রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ রাত্রিবেলা যতই লাইট জ্বালাও না কেন ওই কাটিয়ে কাটিয়ে যাওয়াটা একটু চাপের, আর টাইমটাও একটু স্লো হয়ে যায়। তো দিন থাকতে থাকতে যতটা কভার করা যায় রাস্তায়। একটু আগে জাস্ট ক্যামেরাটা অন করে ক্ষমা চাইতে যাচ্ছিলাম যে না, রাস্তাটা মারাত্মক ইমপ্রুভ হয়েছে। অ্যাকচুয়ালি যখন আমরা মেঘালয় যাচ্ছিলাম, এখানে এরকম বড় বড় পাথর পড়েছিল আর পুরো ধুলোয় ঢাকা ছিল রাস্তাটা। তো সেইখান থেকে দেখতে গেলে ইমপ্রুভ হয়েছে, কিন্তু যেই ক্যামেরাটা অন করে সেটা বলতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে একটা বিশাল গাড্ডার মধ্যে গাদাম করে পড়লাম। তো যেটা দেখছি রাস্তা আগে থেকে ইমপ্রুভ হয়েছে, নো ডাউট অনেক জায়গায় কাজ হয়েছে। যেমন এই প্যাচটা সেরে এই দেখুন, এখান থেকে ভালো রাস্তা শুরু হলো। কিন্তু আমার মনে হয় এদের বাজেট শর্ট ছিল। সে অনেকে হয় না ফ্যাশনের জন্য অনেক হেভি জামা কাপড় পরে নিল, কিন্তু আন্ডারওয়্যারে 4টে ফুটো। সেম কেস এখানটায়। রাস্তা মাঝে মাঝে এই দেখুন একদম মাখন, আবার মাঝে মাঝে মনে ওইটুকু জায়গায় বাজেট শর্ট পড়ে গেছে, ওখানটায় জাস্ট জোড়া তাপ্তি মেরে চালিয়ে দিয়েছে। তো গাড্ডাগুলো সারপ্রাইজিংলি আসবে, মানে এই ভালো যেতে যেতে হঠাৎ একটা প্যাচ আসবে। আপনি ধরুন 70-80-তে ক্রুজ করছেন বা 100-তে ক্রুজ করছেন, এই যেমন
এই যে একটা হালকা, এটা ছোট প্যাচ ছিল, কিন্তু আমি মোটামুটি যেটা দেখলাম 6-7 ইঞ্চির মতো এরকম গাড্ডা ঘাটাং করে খাবে। আমার অলরেডি মেঘালয় ট্রিপে রিম হালকা বেন্ড হয়েছিল বাইরের দিকে, দেখাবো ওটা পরে। তখন একটা বাইক দেখিয়েছিলাম না, যেটার ব্যাগটা সাইলেন্সারে টাচ হচ্ছিল, ওই দাদার সাথে দেখা হয়ে গেল, ওনাকে দাঁড় করিয়ে তখন বললাম ব্যাপারটা। নাম হচ্ছে শুভম, আর ওনার বাড়ি আমার বাড়ির সামনেই, গড়িয়াতে বাড়ি। তো খুব যে হলে 4 কিলোমিটারের মতো ডিস্টেন্স আমার বাড়ি থেকে। তো কিছুক্ষণ কথা বললাম, উনি কাজের সূত্রে আসাম যাচ্ছেন, ওখানে সেটেল হয়ে গেছেন, তো বাইকটা চালিয়ে যাচ্ছেন, আর ওনার ওয়াইফ যাচ্ছেন ফ্লাইটে। তো বেশ গল্প হলো। আবার এখন এগোচ্ছি, আর এখন লাইটের টাইম চলে আসছে 3, 2, 1 অ্যান্ড দিনের আলো। তো ইসলামপুরে এসে দিনের 3rd এবং ফাইনাল রিফিল করালাম। অ্যামাউন্ট হয়েছে 1059.41, 10.06 লিটার ভরলাম। বাগডোগরা এখান থেকে এখনও 15 কিলোমিটারের কাছে। তো বাগডোগরার একদম গায়ের থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেবো। লাস্ট টাইম ওই রাইট টার্নটা নিতে গিয়ে আমি সোজা বাগডোগরা এয়ারপোর্টে ঢুকিয়ে দিয়েছিলাম। মানে যদি অনেক দিন আগে নতুন নতুন তখন এই রাস্তায় এসছি, আর ভাবছি বাহ কি সুন্দর রাস্তা, এয়ারপোর্টের মাঝখান দিয়ে আমি যাবো। তারপরে বুঝলাম ওটা পার্কিং লট। এখন আমি রয়েছি শিব মন্দির এলাকায়, পিছনেই রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, আর আমি চলে এসেছিলাম হোটেল শিবানন্দের কাছে। তো ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম রুমস, তো অবভিয়াসলি এখানে খুব সস্তা, 800 থেকে স্টার্ট, 800 থেকে 1500 অবধি পড়ে রুম। তো আমি বেশিরভাগ এসে প্রথমে এইখানেই খোঁজ করি, এখানেই থেকে যাই। পাশেই খাওয়ার দোকান, এদিকে এটিএম, সব কিছু রয়েছে। কিন্তু আনলাকিলি এখানে এখন রুম অ্যাভেলেবেল নেই। মানে আছে, একটাই আছে 1500 টাকার। তো একা মানুষ 1500 টাকা দিয়ে থাকার কোনো মানে নেই। তো চলে যাচ্ছি আমার নেক্সট ডেরায়, ওটা হচ্ছে হিলকাট রোডের কাছে, দার্জিলিং মোড়ের ওখান থেকে একটুখানি এগোতে হবে আমাকে। নাম হচ্ছে হোটেল শ্রদ্ধাঞ্জলি। এক্ষুনি ফোন করেছিলাম, বললো রুম অ্যাভেলেবেল রয়েছে, 700 টাকা পড়বে আমার। তো টুক করে পৌঁছে যাই, তারপর টুক করে জিনিসপত্র রেখে একটু রেস্ট নিয়ে নেবো। তারপর আশপাশটা ঘুরে একটু খাওয়ার দাওয়ার তুলে নিজের মতো টাইম স্পেন্ড করে রাত্রে ঘুমিয়ে আবার কালকে জার্নিটা কন্টিনিউ করব। এই হচ্ছে আমার জিনিসপত্র, আর এই হচ্ছে আমি। এই মোমেন্টে রয়েছি হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। খুব সাদামাটা হোটেল। রুমের ভাড়া পড়লো আমার 800 টাকা। এসে জাস্ট চেক ইন করে বাইরে বেরোলাম খাওয়ার খুঁজতে। একটা হোটেল পেয়েছি, সেখানে বসে কি ছিল ওটা, হ্যাঁ জিরা রাইস আর বাটার চিকেন ছিল, ওটা খেলাম। রুমে এসে জাস্ট গ্যারাজ হয়ে গেছি। আচ্ছা আরেকটা জিনিস, এইখানে গেটের বাইরে রাইট সাইডে পার্কিং এর ব্যবস্থা আছে। বাইকটা পার্ক করে রুমে চলে এসেছি। রুমে খুব বেসিক একটা খাট রয়েছে, দুটো চেয়ার, একটা টেবিল আর একটা বেসিক বাথরুম, গিজারটা আছে। তো এটাই হচ্ছে আজকে আমার রাত্রের ঠিকানা। কালকে সকালে এখান থেকে উঠে আমি বেরিয়ে যাব, প্ল্যান করিনি অ্যাকচুয়ালি। দেখি রাতে বসে একটু ভাববো যে কালকে কোথায় যাওয়া যায়। একদমই আনপ্ল্যান্ড এসেছি আজকে, একদম শরীর ছেড়ে দিয়েছে। দেখেছিলেন রাস্তায় আজকে কি কি হলো, অনেক আনএক্সপেক্টেড ইভেন্ট হয়েছে। তো বাকিটা পুরো কালকে ডিসাইড করবো। আজকে এইটুকুই থাক। নেক্সট স্টোরিতে কোনো একটা অফবিট জায়গায় যাবো আমরা, দার্জিলিং এর দিকেই ভাবছি। দ্যাটস ইট, আর বাড়িয়ে লাভ নেই। পরের দিন দেখা হচ্ছে। স্টে টিউনড। আশা করছি কালকের থেকে ব্যাপারটা একটু এক্সাইটিং। বাই বাই, গুড নাইট।